সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। চট্টগ্রামের রাউজানে মানিক নামে এক যুবককে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 12:30টার দিকে রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবুল্লাহ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। মানিক যুব দলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্থানীয়রা। রাতে অজ্ঞাতনামা কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলা চালায়। প্রথমে গুলি করার পর চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজনৈতিক সহিংসতা বলা যায়, রাজনৈতিক সহিংসতা, আধিপত্য, পূর্ববিরোধ, গ্রুপিং, আসামি শনাক্ত করে গ্রেফতার চেষ্টা আছে। লাশ করার জন্য প্রেরণ করা হয়েছে। লাশ রাখার পরে মামলা বাদীপক্ষ মামলা দিলে এটা মামলা নিব। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমির শাহজাহান চৌধুরী। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা লোকজন বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ঝলসে গেছে 2 যাত্রী সহ 3 জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক টিম। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক সহিংসতা নয়, পারিবারিক দ্বন্দ্বে এ হামলা হতে পারে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি চলন্ত সিএনজিতে বিকট শব্দে আগুন ধরে যাওয়ার দৃশ্য। রোববার ভোর 5টার দিকে বাইজিদ বোস্তামির আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম ও তার মেয়ে ঝর্ণা আক্তার। আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিএনজি অটোরিকশার যাত্রীরা অক্সিজেন এলাকায় পৌঁছালে একটি মোটর বাইকে 3 যুবক তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে মুহূর্তেই সিএনজিতে আগুন ধরে যায়। ঘটনার আকস্মিকতায় 2 জন নামতে পারলেও সিএনজির পেছনে থাকা 2 নারী দগ্ধ হন। আর ওই দোকানটা আগুন লাগাইছে, একজনে আবার ওই দোকানটা ওই আয়া সিটকা ভরিয়ে আগুন ধরিয়া উঠছে আর কি। একজনে নিভে ওই সামরা গোডাউনে একজনে নিভেয়া, হ্যাঁ আবার ওই বস্তা দিয়ে ঘুরিয়ে দিয়ে গেছে। আরারে গাড়ি হচ্ছে সামুদি হয়তো আরা নাম আনি ফিসিতে আর পেট্রোল পাম্প আর কি আর তো আগুন ধরে গেছে। বয়স্ক মহিলাটার অনেক সিরিয়াস অবস্থা। ড্রেসিং করার পরে ওনাকে এরা বলতেছে ঢাকার দিকে নিয়ে যাবে। একটা মহিলার 10টা আঙ্গুলে মানে জ্বলে গেছিল, বাচ্চা ছিল 3টা ওদের সাথে, একটা ছোট বাচ্চা, 2টা মাঝারি সাইজের। ঘটনার বর্ণনা দিলেন সিএনজি চালকও। বললেন, মুখ বাঁধা 3-4 জন যুবক তাদের সিএনজি লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। দগ্ধ হন 2 যাত্রী। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল, কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো। যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একা মারছে, এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। প্রয়োজনে আমরা যেখান থেকে তারা শুরু করেছে শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। এইদিকে বাইজিদ থানার ওসি সহ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একাধিক টিম। তাদের দাবি, কোনো রাজনৈতিক নাশকতা নয়, ছিনতাইকারীরা এমন ঘটনা ঘটাতে পারে। আবার যাত্রীদের পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কিনা তাও খতিয়ে দেখেছেন তারা। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান বাইজিদ থানার ওসি। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে পুলিশই সতর্কতা জারি করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অযত্নে অবহেলায় দখল হয়ে যাচ্ছে বার্ডের শত কোটি টাকার সম্পদ। রাজনৈতিক আধিপত্যে ধ্বংস হতে বসেছে এর প্রতিষ্ঠান
কুমিল্লা KTCCA লিমিটেড। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার। সঠিক তদারকি না থাকায় প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে ভুতুড়ে আস্তানায়। কুমিল্লা থেকে HM মহিউদ্দিনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্টের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান কোতোয়ালি থানা সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড KTCCA উন্নয়ন থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ দিতে তৈরি করা হয় এই প্রতিষ্ঠান। কিন্তু বিগত সরকারের আমলে দলীয় আধিপত্যে এখানে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন মৌজায় 72 একর 42% জমি থাকলেও সঠিক তদারকি না থাকায় বেদখল হয়ে আছে এসব সম্পদ। যথাযথ রক্ষণাবেক্ষণ কিংবা তদারকি ছাড়া বর্তমানে যে একটা জীর্ণশীর্ণ অবস্থা আছে, আমরা চাই সেটি যথাযথ কর্তৃপক্ষ তথা স্থানীয় সরকারের সহযোগিতায় তিনি যে উদ্দেশ্যে সেই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সেটা তার স্বরূপে ফিরে আসবে। বিভিন্ন এলাকায় গঠিত 458টি নিবন্ধিত ও অনিবন্ধিত সমিতি নিয়ে গঠিত KTCCA লিমিটেডের 4টি বিভাগের মাধ্যমে 52 জন কর্মকর্তা ও ব্যবস্থাপনা বিভাগের 12 সদস্যের কমিটি নিয়ে পরিচালিত হলেও হদিস নেই প্রতিষ্ঠানের প্রায় 10 কোটি টাকার। বর্তমানে এসব সম্পদ দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান বার্ডের এই কর্মকর্তা। এই প্ল্যানের মধ্যে আমার চিন্তা অবশ্যই থাকতে হবে আমার প্রাইমারি আমার গ্রাম সমবায়ীদের লাভ হবে কিনা। ঠিক আছে, এই যে সমবায়ীদের লাভ যদি আমি চিন্তা না করি তাহলে আর ওইটা কিছু হবে। পিছিয়ে পড়া পল্লী জনগোষ্ঠীর ভাগ্য বদলে ক্ষুদ্র উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। কুমিল্লার এই জনপদকে আরও এগিয়ে নিতে বেদখল হওয়া জমি ও লুটপাটকারীদের আইনের আওতায় এনে সম্পদ উদ্ধারের দাবি সাধারণ মানুষের। তানভীর শান্ত, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। স্বেচ্ছাসেবী সংগঠন হজযাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে হজ ও ওমরা যাত্রীদের দিনব্যাপী বিনামূল্যে হজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার দুপুরে সূর্যনগরীর চট্টগ্রাম পর্যটন কর্পোরেশন হলরুমে এই প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, দেশ থেকে প্রতি বছর হাজার হাজার নারী পুরুষ সৌদি আরবে হজ ও ওমরা হজ পালন করতে যায়, কিন্তু অনেকে হজের নিয়ম কানুন জানেন না। পবিত্র হজ সঠিক নিয়মে পালন করা আমাদের একান্ত প্রয়োজনীয়। তাই হজ যাত্রী কল্যাণ পরিষদ হাজিদের হজের নিয়ম কানুন সম্পর্কে সম্যক ধারণা দিয়ে থাকে। খাগড়াছড়িতে 5 শিক্ষার্থীর মুক্তি ও এক তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি মহাজন পাড়ার সূর্য শিক্ষা ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে তারা। এ সময় বক্তারা অপহরণের জন্য UPDF-কে দায়ী করে অবিলম্বে অপহৃত 5 শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় মুক্তির দাবি জানান। একই সাথে সমাবেশে রাঙ্গামাটির কাউখালীতে এক মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। কোরবানি ঈদের আগেই অস্থির চাল, তেল, পেঁয়াজ সহ ভোগ্যপণ্যের বাজার। আরো খবর জানাতে লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি লক্ষ্মীপুরে সাইদুল ইসলাম পাবেলের কাছে। পাবেল, লক্ষ্মীপুরে নিত্যপণ্যের বাজারের খবর জানাবেন আমাদের। ধন্যবাদ টিপু। আপনি জানেন যে পুরো রমজান জুড়েই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর যেমন স্বস্তিতে ছিল জনগণের মাঝে, কিন্তু রমজানের পর থেকেই আসলে নিত্য প্রয়োজনীয় বাজার দর পরিস্থিতি অস্থির হয়ে পড়েছে। বিশেষ করে যে চাল, পেঁয়াজ এবং রসুন, এই 3টি পণ্যের দাম হু হু করে বাড়তে শুরু করছে। এতে করে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যে মানুষজন রয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে। তারা সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে অনেকেই আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর শহরের মাছবাজার রোড এলাকায়। এখানে যে আবুল হোসেন স্টোর রয়েছে তার কাছে একটু জানতে চাই যে চালের দাম কেমন বাড়ছে এবং কেন বাড়ছে, যদি একটু জানান আমাদের। জি ধন্যবাদ। আমরা আগে সোনা চাউলটা বিক্রি করছি 2450 টাকা, এখন আমরা বর্তমানে বিক্রি করতে হয় 2650 টাকা।
পাড়ি যে চাউলটা ওটা বিক্রি করছি 2650 টাকা, এখন 2850 টাকা বিক্রি করতে হয়। মিনিকেটটা আমাদের আগে বিক্রি করতাম 3900 টাকা, এখন 4200 টাকা, প্রতি বস্তাতে 300-400 টাকা করে। আর পেঁয়াজটা আমরা 35 টাকা বিক্রি করছি রমজানে, এখন বিক্রি হচ্ছে 50 টাকা, প্রতি কেজিতে 15 টাকা করে বাড়ে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন, আসলে এখানে চালের দাম আসলে প্রতি বস্তা অর্থাৎ 50 কেজি বস্তায় এখানে 150 থেকে 200-250 টাকা পর্যন্ত আসলে বাজার দাম বেড়েছে বলে এখানকার যে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে বিক্রেতারা আসলে আমাদেরকে যেটি বললেন যে এখানে আমদানি কম থাকার কারণে আসলে চালের দাম বেড়েছে। এ ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুরের বাজার দর পরিস্থিতি। আমি এখন চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন। ধন্যবাদ পাবেল। আপনি যেমনটি বলছিলেন লক্ষ্মীপুরের পরিস্থিতি, তেমনি আমিও অবস্থান করছি কুমিল্লা টমসম ব্রিজ এলাকায়। আসলে সামনে যে ঈদুল আজহাকে কেন্দ্র করে যে মশলা এবং নিত্য প্রয়োজনীয় যে বাজারের যে দাম বৃদ্ধি পাচ্ছে, আমি যদি আপনাকে একটু দেখাই যে রমজানের আগেই এই পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল খুব হাতের নাগালের মধ্যেই, কিন্তু সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ করে এই যে পেঁয়াজ ছিল 35 টাকা, এখন সে পেঁয়াজের দাম বেড়ে গেছে 55 টাকা। ছোট রসুন যেটা ছিল 70 টাকা, সেটা হয়ে গেছে এখন প্রায় 90 টাকা। এবং বিশেষ করে যে বাজারে যে ভোজ্য তেলের যে সংকট ছিল, সে ভোজ্য তেলের সংকটগুলো এখন দিন দিন কমতে শুরু করেছে এবং বাজার ছিল না, কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে যে চাউলের বাজার, যদি আমি একটু বলি, চাউলের বাজারের মধ্যে যে চিকন যে চাউলটি রয়েছে, সেই চিকন চাউলও কিন্তু দাম বৃদ্ধি হচ্ছে। আমি এখানে যে দোকানদার রয়েছেন, আমি তার কাছ থেকে জানবো আসলে বিশেষ করে কোন কোন পণ্যের মধ্যে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে দাম বৃদ্ধি হচ্ছে। দাম তো ঈদের আগে আমরা যে মিনিকেট চাল, ওটা ঈদের আগে বাড়ছে, ঈদের পরে ওই দামে এই পর্যন্ত আছে। আর 28 চাল আগে রেটে আছে, আর এখন নতুন যেটা আসতেছে এটা রেট অনেকটা কম, বস্তায় 200-300 টাকা কম। আর 28 যেটা আসছে এখন 2600 টাকা বস্তা। রমজানে তো অনেকগুলো দ্রব্যপণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম ছিল, এখন বাড়ার কারণটা কি? এখন কই বাড়ছে? বাড়াতে কিছু না, খালি এক পেঁয়াজের দাম বাড়ছে একটু বাড়তির দিকে, আর নাহলে তো আগের দামই আছে, কোনো মালের দাম বাইরে। এটা তো আমরা করতে পারি, বড় বড় ব্যবসায়িক যারা তারা করতে পারি। কারণ যদি মালের দাম বাড়তো তাহলে অত খালি এক পেঁয়াজের দাম বাড়ছে, আর কোনো মালের দাম বাড়ে না। আর ওই রসুন আগে তো কাঁচা ছিল, এখন একটু ফাঁকছে রসুনটা, তো ওই হিসাবে তো 10-20 টাকা বাড়বে। এটা মানে প্রতি সিজনে এইভাবে বাড়ে। যখন সিজনের প্রথমে থাকে মাল কাঁচা থাকে, একটু দামের মালে একটু রেট কম থাকে, মাল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আমরাও বিক্রি করি ফেলি। যারা ক্ষেতের থেকে উঠে আনে তারাও তাড়াতাড়ি বিক্রি করি ফেলে, কারণ এটা তো রাখা যাইতো না। আর এখন রসুনটা তো শুকনা রাখা যাইব মনে করেন, আর এটা শুকনো, এই জন্য 10-20 টাকা এটা বাড়বে। এটা আমরা প্রতি বছরই দেখতেছি, সিজনে একটা রেট হয়, যখন আবার মালটা শুকায় তখন আরেকটা রেট হয়। সেম পেঁয়াজের বেলা ওইটাই হয়েছে, যখন কাঁচা ছিল তখন দাম কমই ছিল, যখন পেঁয়াজটা একটু শুকাইছে এখন রেট একটু বাড়ছে। যেমনটা বলছিলেন, আসলে ঈদুল আজহা এবং কোরবানকে কেন্দ্র করে বিশেষ করে ভোজ্য জিনিসপত্রের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল কুমিল্লা, আমার কাছ থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে টিপু। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামে খাল ও নালায় ডুবে 4 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন, এর মধ্যে 5 জনই শিশু। এমনকি সম্প্রতি কাপাসগোলায় রিকশা উল্টে খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। অরক্ষিত খাল নালায় পড়ে মৃত্যুর ঘটনা বাড়লেও সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। তবে খাল নালা সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। গেল শুক্রবার চট্টগ্রামে চকবাজারে নালাই রিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে খালে পড়ে যায় 6 মাস বয়সী শিশু শেহরিস। 14 ঘন্টা পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে উদ্ধার করা হয় তার মৃতদেহ। এই ঘটনা নতুন নয়, খাল নালায় ডুবে 4 বছরে প্রাণ গেছে 10 জনের, এর মধ্যে 5 জনেই শিশু। স্থানীয়রা বলছেন খাল নালার পাশে বেষ্টনী না থাকায় এমন দুর্ঘটনা বাড়ছে। আসলে ওই দিনও এই ঘটনাটা ঘটতো না। এটা কিছুদিন আগে যখন নালা পরিষ্কার করতে গেছে তখন এরকম বাস এত পর্যন্ত ছিল, বাসগুলো ওঠানোর কারণে ওরা আবার পরবর্তীতে এই বাসগুলো দেয় নাই। আর যখন বৃষ্টি হয় বেশি, এখানে ময়লা আসে জমাট হয়ে যায়।
নগর পরিকল্পনাবিদরা বলছেন খাল নালায় অন্তত বেষ্টনী দিতে পারলে কমবে এমন দুর্ঘটনা। এই 36টা খালের যদি পার্মানেন্ট বেষ্টনীর ব্যবস্থা করে দেয়, যে খালের মধ্যে মানে এই ধরনের রাস্তার পাশে যেগুলি আছে অরক্ষিত বেষ্টনী করে দেওয়া, এবং সিটি কর্পোরেশনের যে সমস্তগুলি আছে সিটি কর্পোরেশন যেগুলি বেষ্টনী তৈরি করে দেয়। সিটি মেয়র বলছেন খাল নালা পরিষ্কার করলেও ময়লা আবর্জনায় ভরে যায়। মানুষ সচেতন হলে এমন দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে জানান তিনি। আমরা বিভিন্ন কার্ডে ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।